সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। মন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড প্রেজেন্স নারীর সুস্বাস্থ্য পাওয়ার্ড বাই বিটা ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ ফর ডেইলি ইউজ অনুষ্ঠানের ৪৪ পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ তারেক আজিজ। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি, বিগত ৩ পর্বে আমরা নারীদের মেনস্ট্রুয়াল হাইজিন, ইন্টিমেট হাইজিন এবং পোস্ট মেনোপজাল হাইজিন নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, যেখানে একজন বিশেষজ্ঞ অতিথি আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক একই ধারাবাহিকতায় আমাদের আজকের আয়োজন। এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট, এবং আমাদের আজকে আলোচনার বিষয় কিশোরদের পিরিয়ড সমস্যা এবং করণীয়। আসুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। আজকের আমাদের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর নিয়াজটি পারভিন ম্যাডাম। কর্মরত আছেন অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে গাইনি ও প্রসূতি বিভাগ, মার্স মেডিকেল কলেজ হাসপাতাল, মিরপুর, এবং একই সাথে তিনি নিয়মিত রোগী দেখছেন পপুলার ডায়াগনোসিস সেন্টার, মিরপুর, ঢাকা শাখায়। ম্যাম, আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, এবং রাজ টিভি, মন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম আমাকে আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সমস্ত দর্শককে অভিনন্দন। জি, ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানতে চাই, আমাদের আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার মন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড, এবং অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিটা ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ ফর ডেইলি ইউজ, যা অল্প কিছুদিনের মধ্যেই বাজারে অ্যাভেলেবল হবে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি একযোগে রাজ টিভি, মন্ডি ফার্মা বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা পেজগুলোতে লাইক এবং কমেন্ট করে পাশে থাকতে পারেন, এবং আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন, এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনার সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা সরাসরি আমাদের সাথে ফোন কলেও যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো নাম্বার 01324254500, এই নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন। তো ম্যাম, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি যেমনটা বলছিলাম, আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি কিশোরীদের পিরিয়ড সমস্যা এবং করণীয়। অ্যাজ এ গাইনোকোলজিস্ট আপনারা তো প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে হ্যান্ডেল করেন এবং অনেক ধরনের পেশেন্ট পেয়ে থাকেন। তো আমাদের সাধারণ জনগণের জন্য বা দর্শকদের জন্য আপনি ব্যাপারটি খুব সহজ করে বলে দেন যে মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড, আমরা অনেক মেডিকেল টার্ম ইউজ করি যেটা আমরা বাংলায় মাসিক বলে থাকি। তো আসলে এই পিরিয়ড বা মাসিক কেন হয় এবং এই জিনিসটা আসলে কি? আচ্ছা, ধন্যবাদ। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে মাসিক বা পিরিয়ড, সেটা হচ্ছে আমাদের একটা মেয়ে, যেটা নারী, এটা হচ্ছে নারীর একটা নারীত্বের প্রথম বহিঃপ্রকাশ। একটা শিশু মেয়ে আস্তে আস্তে সে বড় হচ্ছে, বড় হয়ে তারপরে কৈশোরে পরিণত হয়, তারপরে হচ্ছে যৌবন, তারপর মধ্যবয়স, তারপর বার্ধক্যে। তো এই একটা জীবনচক্র কিন্তু আমাদের কিছু কিছু হরমোনের ইনফ্লুয়েন্সে, আমাদের বডিতে কতগুলি খুব ইম্পর্টেন্ট হরমোনের ইনফ্লুয়েন্সে সেগুলো হয়ে থাকে, এবং এগুলো সবই ন্যাচারাল ওয়ে। তো যখন নাকি মানে আমাদের প্রজনন তন্ত্র যেটা আছে, প্রজনন তন্ত্র থেকে আমাদের কিছু হরমোন নিঃসৃত হয়, এবং এই হরমোনের ইনফ্লুয়েন্সে দেখা যায় যে কিশোর বয়সে বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিছু হরমোনের যে চেঞ্জ হয়, এবং এটা একটা সাইকেলের মতো হয়। আমাদের ব্রেইন থেকে, ব্রেইনের ম্যাচুরেশনের জন্য কিছু হরমোন সেটা সিক্রেট হয়, সেটা আমাদের প্রজনন তন্ত্রকে স্টিমুলেট করে, এবং এটাকে আমরা বলে থাকি হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস। এই হরমোনাল যে এক্সিসটার, এইটার কন্ট্রোলের জন্য তারপরে আমাদের যে প্রজনন তন্ত্র আছে, সেটা হলো ইম্পর্টেন্ট হচ্ছে একটা জরায়ু আর দুপাশে দুটো ওভারি। তো সেই জরায়ু থেকে কিছু একটা ব্লিডিং হয়। এই ব্লিডিংটা মান্থলি হয়ে থাকে, এবং এটাকেই আমরা যেটা মেডিকেল টার্মে মেনস্ট্রুয়েশন বা মাসিক বলে থাকি। এবং এখানে কিন্তু একটা মানে ইন্টারাকশন আছে, যে ব্রেইন সিস্টেম, আমাদের ওভারি এবং আমাদের জরায়ু, এই তিনটার ইন্টারাকশনের জন্যই কিন্তু পিরিয়ডটা হয়ে থাকে। এবং এই তিনটার যদি কোথাও কোনো গন্ডগোল হয়, তাহলেই কিন্তু পিরিয়ডে অনিয়ম হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। পিরিয়ড বা মাসিক যেটা আমরা বলি, প্রত্যেকটি নারীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমার মনে হয় এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে তুলে ধরা উচিত। তো ম্যাম, এই পর্যায়ে যেটা আপনার কাছে জানতে চাইবো, আসলে কখন থেকে পিরিয়ড শুরু হয় এবং কতদিন পর্যন্ত হতে পারে, এবং সেটি কত বছর পর্যন্ত হতে পারে? আচ্ছা, প্রথম পিরিয়ড যেটা শুরু হয়, যেটাকে আমরা মেডিকেল টার্মে ম্যানার্কি বলে থাকি, যেটা প্রথম পিরিয়ড, তো সেটা সাধারণত দেখা যায় 9 বছর বয়স থেকে 15-16 বছর পর্যন্ত হতে পারে। অ্যাভারেজে দেখা যায় যে আমাদের দেশের ব্যাকগ্রাউন্ডে বা ইন্টারন্যাশনালে দেখা যায় যে 11, 12, 13, 14-র মধ্যেই ম্যাক্সিমাম হয়ে যায়।
তো এখানে কথা আছে 9 বছর থেকে 16 বছরের মধ্যে আমরা নর্মাল ধরি, কিন্তু কারো যদি 9 বছর আগে হয় সেটা একটা হয়তো প্যাথোলজিক্যাল ধরতে হবে, অথবা 16 বছর পর্যন্ত যদি পিরিয়ডটা না শুরু হয় সেক্ষেত্রে কিন্তু সেটা আমাকে ইনভেস্টিগেশন করতে হবে, যেটাকে আমরা মেডিকেল টার্মে প্রাইমারি আমরা বলে থাকি। তখন কিন্তু গার্জিয়ানকে বসে থাকলে হবে না, তখন ডক্টরের কাছে এসে দেখতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। আর রেগুলার সাইকেলের কথা যদি বলি তাহলে দেখা যায় যে প্রতি মাসে একবার করে পিরিয়ড হয়, এবং সেটাকে আমরা ধরতে পারি যে 21 দিন থেকে 35 দিনের মধ্যে পিরিয়ডটা হয়ে থাকে, এবং প্রতি মাসে দেখা যায় 2 থেকে 7 দিনের মতো ব্লিডিং হয়। প্রথম দিন দ্বিতীয় দিন একটু বেশি থাকে, আস্তে আস্তে গ্রাজুয়ালি কমতে থাকে। আর পরিমাণটাও মোটামুটি অ্যাভারেজ টাইপের হয়। তো এটাকে আমরা নর্মাল পিরিয়ডের প্যাটার্ন বলতে পারি। ধন্যবাদ। আপনি যেহেতু ম্যাম নর্মাল বা অ্যাবনর্মাল বা রেগুলার ইররেগুলার পিরিয়ডের কথা বলছেন, তো সেই ক্ষেত্রে জানতে চাইবো যে ম্যাম নিয়মিত এবং অনিয়মিত পিরিয়ড বলতে আসলে তাহলে সেক্ষেত্রে কি বোঝায়? আচ্ছা, নিয়মিত পিরিয়ড যেটা আমি বলছিলাম যে পিরিয়ডটা সাধারণত প্রতি প্রতি মাসে একবার করে আসবে। তো সেখানে রেঞ্জটা যেটা বলেছি 21 দিন থেকে মানে 3 সপ্তাহ থেকে 35 দিন পর্যন্ত যেটা হবে সেটাকে আমরা রেগুলার সাইকেলে বলবো। আর অ্যামাউন্ট হচ্ছে ডিউরেশন যদি বলি তাহলে দেখা যায় 2 দিন থেকে 7 দিনের মতো হতে পারে। আর পরিমাণটাকে আমরা বলে থাকি যে 30 থেকে 80 ml। তো ওভাবে তো আমরা মেজার করতে পারি না, হয়তো অ্যাভারেজ যেটা একটা নর্মাল ফ্লো থাকবে, প্রথম একদিন 2 দিন একটু বেশি হয়, তারপর আস্তে আস্তে গ্রাজুয়ালি কমতে থাকে। কিন্তু যদি দেখা যায় যে সেটা মাসের মধ্যে 2বার হচ্ছে, 3বার হচ্ছে, 21 দিনের আগেই হয়ে যাচ্ছে, বা দেখা গেল 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর পর পিরিয়ড হচ্ছে, তখন কিন্তু সেটাকে অ্যাবনর্মাল ধরতে হবে। আর যদি ডিউরেশনটাও যদি অনেক বেশি দিন থাকে, যেখানে আমরা বলতে পারি যে 2 থেকে 7 দিন পর্যন্ত ম্যাক্সিমাম হয়ে থাকে, তো এখানে যদি দেখা যায় অনেকে লেংদি হচ্ছে, 10 দিন, 12 দিন, 15 দিন আরও বেশি এক্সটেন্ড করে যাচ্ছে, তখন কিন্তু এটা ধরতে হবে যে এটা প্রলং পিরিয়ড। আর অ্যামাউন্টটা যদি আমরা বলি, অ্যামাউন্টটা আমরা একটা মেজার করি যে সে দিনে প্রতিদিন কয়টা প্যাড ইউজ করছে। অ্যাভারেজে হয়তো 4-5 ঘন্টার মধ্যে একটা প্যাড ইউজ করতে হয়, দিনে হয়তো 3বার 4বার এরকম একটা অ্যাভারেজে প্যাড ইউজ করতে হয়। তো এখন যদি একটা মেয়েকে দেখা যায় যে অনেক দিনে অনেকবার প্যাড ইউজ করতে হচ্ছে, প্যাডগুলো ভিজে যাচ্ছে, সোকড হয়ে যাচ্ছে, বা দেখা গেলো মাসিকের সাথে অনেক সময় চাকা চাকা রক্ত যাচ্ছে, তখন সেটা বুঝতে হবে যে পরিমাণটা বেশি। তো এভাবেই আমরা অ্যাসেস করে থাকি যে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। তো এখানেও কিন্তু আরও কথা আছে, আমি শুধু কিশোরীদের নিয়ে বলছি, কিন্তু কিশোরীদের জন্য হয়তো কিছু কিছু জিনিস নর্মাল, মানে আবার সেটা হয়তো মানে বড়দের জন্য যে জিনিসটা নর্মাল কিশোরদের জন্য হয়তো সেটা আবার অ্যাবনর্মাল হতে পারে। তো বিভিন্ন বয়সে বিভিন্ন সময়ে আমরা সেটা ডিটারমাইন করে থাকি যে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। ম্যাম অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু কিশোরীদের উদ্দেশ্যে বলছিলেন, তাহলে সেই ক্ষেত্রে জানতে চাইবো ম্যাম, এই সময় কি কি স্বাস্থ্য সমস্যা হতে পারে, যেহেতু তার প্রথম পিরিয়ড শুরু হচ্ছে বা মেনস্ট্রুয়েশন সাইকেলটা শুরু হচ্ছে, তো এই সময় তার কি কি স্বাস্থ্য সমস্যা হতে পারে বা আপনার কি ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে? আচ্ছা আচ্ছা, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে পিরিয়ডটাকে কন্ট্রোল করছে একটা হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিস। তো প্রথমে যেটা দেখা যায় প্রথম 2-3 বছর এই ব্রেন সিস্টেমটা কিন্তু ইম্যাচিউর থাকে, অপরিপক্ক থাকে। এর জন্য দেখা যায় পিরিয়ডের প্রথম দিকে প্রথম 2-3 বছর পিরিয়ডটা কিন্তু খুব ইরেগুলার থাকে, এলোমেলো থাকে। কারো দেখা গেল যে শুরু হয়েছে, তারপর মানে অবিরাম চলছে, হয়তো বন্ধ হচ্ছে না। আবার দেখা গেল যে কারো পরিমাণে বেশি হচ্ছে, আবার দেখা গেল যে কারো একবার মাসিক শুরু হয়ে আবার 3-4 মাস হচ্ছে না। প্রথম 2-3 মাস কিন্তু এটা খুবই নর্মালের মধ্যে পড়ে। আর কিন্তু পরের দিকে যদি সেটা হয় সেটাকে কিন্তু আমাদের ফাইন্ড আউট করতে হয় যে কোনো প্রবলেম আছে কিনা। যদি অনেক মানে পরেও দেখা যায় যে এই সাইকেলটা অ্যাবনর্মাল হচ্ছে, তখন আমাদের কিছু কিছু মানে ইনভেস্টিগেশন করে দেখে নিতে যে কোনো প্রবলেম আছে কিনা। আর এই সময় যেটা হচ্ছে পিরিয়ডের সময় যেটা হচ্ছে গার্জিয়ানদের যেটা উচিত যে পিরিয়ডের সময় একটা আপনার কিশোরী মেয়েটা সুস্থভাবে সবকিছু ম্যানেজ করতে পারছে কিনা, এই এটার জন্য যেই প্রস্তুতি আছে সেগুলো আছে কিনা। পিরিয়ডের সময় এক প্রধান নিয়মটা হচ্ছে যে তাকে মিনিস্ট্রিয়াল হাইজিনটা মেনটেন করা, পিরিয়ডের সময় তার প্যাডটা কখন ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কোথায় ডিসপোজ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু পরিবারের মা, নানি, দাদি, খালা যারা আছেন ওদেরকে কিন্তু কিশোরী মেয়েটিকে শেখাতে হয়। হ্যাঁ, এটা যদি প্রপারলি সে যদি সেই ব্যাপারে মানে তার মানে জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সে সে ব্যাপারে যদি সে পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিনটা যদি প্রপারলি মেনটেন না করতে পারে, তাহলে কিন্তু পিরিয়ডের সময় যে কোনো ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, এবং সে থেকে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে। যেমন হয়তো জ্বরেতে ইনফেকশন হয়ে সেটা হলো পরবর্তীতে জ্বরের ইনফেকশন হতে পারে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই সময়ে মেয়েদের এত বেশি রক্তক্ষরণ হয় যে ওদের হয়তো খাওয়া দাওয়াটা ঠিকমতো হয় না, প্রপার নিউট্রিশন হয় না, তারপরে কিন্তু তারা এনিমিয়াতে ভুগতে পারে।
অনেক সময় দেখা যায় যে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, হয়তো 3-4 মাস অনেক বেশি ব্লিডিং হচ্ছে, তারপর হয়তো আমাদের কাছে পেশেন্ট এসছে যে মানে রক্ত শূন্যতা, দেখা গেলো যে হিমোগ্লোবিন করে আমরা দেখতে পাচ্ছি হিমোগ্লোবিন তার 4-5-এ চলে আসছে, তার রক্ত মানে শূন্যতা হয়েছে এত বেশি। তারপরে দেখা যায় অনেক সময় যে এই সময় মেয়েদের অনেক সময় পেইন থাকতে পারে, পিরিয়ডের সময় অনেক বেশি পেইন থাকতে পারে। একটু পেইন কিন্তু থাকতেই পারে সবার, সেটা খুবই স্বাভাবিক। আমরা একটু পেইন কিলার দিয়ে থাকি, তাকে একটু রিল্যাক্স হতে পারি, একটু সাইকোলজিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। কিন্তু বেশি পেইন যদি হয় তাহলে কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এটার পিছনে কোনো কারণ আছে কিনা। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে এই পিউবার্টাল স্টেজে এই এটা হচ্ছে বয়সন্ধিকালীন বা কিশোরী বয়স হচ্ছে একটি বাচ্চার জন্য গ্রোয়িং এজ। কাজে ওই সময় কিন্তু বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশনের দিকে খেয়াল রাখতে হয়, নিউট্রিশন এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাকে আমরা এনকারেজ করব সে যাতে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, তারপর হচ্ছে তার খেলাধুলা, ইয়োগা, ব্যায়াম, এক্সারসাইজ এগুলোর মধ্যে থাকবে। এবং মাদের উচিত যে এই সময় পর্যাপ্ত নিউট্রিশনটা মেনটেন করা, যেমন তাকে প্রচুর পরিমাণ প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন, ক্যালসিয়াম, পানি প্রচুর পরিমাণ দিতে হয়, তাহলে কিন্তু একটা বাচ্চার পর্যাপ্ত গ্রোথ হয়ে থাকে। আর মেনস্ট্রুয়াল হাইজিনের কথা তো আমি বলেছি। তো এখানে মেনস্ট্রুয়াল হাইজিনের কথা যদি বলি তাহলে কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু আমাদের স্কুলের টিচার যারা আছে ওনাদেরও কিন্তু একটা রোল আছে, যে কিশোরী বাচ্চাটা যেটা সারাদিন স্কুলে থাকছে, কোচিংয়ে থাকছে, সেই সেন্টারে তার এই হঠাৎ করে একটি মেয়ের পিরিয়ড হয়ে গেল, তাকে সেই অবস্থায় তাকে সেটা ম্যানেজ করার মতো সেই ব্যবস্থা আছে কিনা, টয়লেটে সেই মানে মেয়েদের সেপারেট টয়লেট আছে কিনা, মানে এই প্যাড সেটা ডিসপোজ করার মতো সেই ব্যবস্থা আছে কিনা, প্রত্যেকটা স্কুলেই কিন্তু সেই বিষয়টা অত্যন্ত মানে গুরুত্বের সাথে দেখা উচিত। যে সমস্ত জায়গায় এই ধরনের ল্যাকিং আছে এই সমস্ত স্কুলের বাচ্চারাই কিন্তু বিভিন্ন সংক্রমণে জড়িয়ে যাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু তারা একটা ক্রনিক পেইন, পেলভিক ইনফেকশন এবং বিভিন্ন ধরনের জটিলতায় ভুগতে পারে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ম্যাম, আপনি আপনার আলোচনা যেটি বলছিলেন অনেক সময় এক্সেসিভ ব্লিডিংয়ের জন্য বা রক্তপাতের জন্য অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো এই অ্যানিমিয়াটাকে প্রিভেন্ট করার জন্য আসলে সেক্ষেত্রে কি চিকিৎসা ব্যবস্থা হতে পারে বা আপনারা সেখানে কি সাজেশন দিয়ে থাকেন? আচ্ছা, যেটা হলো যে প্রথমে সেটাকে মানে আমাকে জানতে হবে যে অতিরিক্ত ব্লিডিং হলে তার একটা রক্ত শূন্যতা হতে পারে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে কারো অনেক দিন ব্লিডিং আছে বা অনেক বেশি পরিমাণে হচ্ছে, তার পিরিয়ডের সাথে চাকা চাকা যাচ্ছে, তাহলে কিন্তু আমাকে সেটা অবশ্যই ডক্টরের কাছে নিয়ে দেখতে হবে যে তার এটার পিছনে কোনো কারণ আছে কিনা। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হরমোনাল কারণেও কিন্তু বেশি ব্লিডিং হতে পারে, যেমন আমাদের ইম্পর্টেন্ট হরমোন আছে থাইরয়েড হরমোন, তারপরে কোয়াগুলেশন যদি ফ্যাক্টরে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম বেশি ব্লিডিং হতে পারে। আবার অনেক সময় ইনফেকশনের জন্য হতে পারে। তো সাধারণত আমরা এই সময় যেটা দিয়ে থাকি, আমাদের কিছু ড্রাগস আছে, খুব ভালো ম্যাফেনেমিক অ্যাসিড, এই টাইপের ড্রাগস দিলে ব্লিডিংটা একটু কমে যায়। আমরা পিরিয়ডের সময় আমরা তাদেরকে অনেক সময় একটা আয়রন ট্যাবলেট আমরা সাপ্লিমেন্টে দিতে পারি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তার নিউট্রিশনটা, আমি আগেই বলছিলাম যে তাকে কিন্তু এই পিরিয়ডের সময় প্রপার নিউট্রিশন দিতে হবে, তাকে প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো দিতে হবে। এবং আয়রন কন্টেনিং ফুড যেগুলো আছে, যেগুলোতে প্রচুর আয়রন আছে, যেমন কলিজা, মাংস, তারপর হচ্ছে ছোট মাছ, দুধ, ডিম, এগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। আর যদি দেখা যায় যে ডক্টরের কাছে যে দেখা যায় যে অনেক সময় আমরা পেয়েছি হয়তো গিয়েছি পিরিয়ডের প্রবলেমের জন্য, তারপরে হিমোগ্লোবিন করে দেখেছে তার হিমোগ্লোবিন 5, হ্যাঁ, তো খবর তারপরে ইনভেস্টিগেশন করে বা হিস্ট্রি নিয়ে দেখা গেছে যে তার প্রতি মাসে প্রচুর ব্লিডিং হতো, হয়তো মেয়ে বুঝতেও পারেনি বা গার্জিয়ানরা সেটা হয়তো ওভারলুক করেছে। তো সেক্ষেত্রে যদি দেখি যে হিমোগ্লোবিন অনেক বেশি কম, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে আমরা অ্যাডমিশন করে তাকে আমাদের অনেক সময় ব্লাড ট্রান্সফিউশনের দরকার হয় বা আয়রন ইনজেকশনের দরকার হয়। এবং অনেক সময় আমরা দেখে নিই যে তার হিমাটোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা ইনভেস্টিগেশন করে। আর আমরা অনেক সময় যদি বেশি ব্লিডিং হয়, সাইকেল যদি ইরেগুলার হয়, অনেক সময় আমাদের হরমোনাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়, যেমন আমরা কন্ট্রাসেপটিভ পিল দিতে পারি, অনেক সময় প্রজেস্ট্রোজেন হরমোন, এই সমস্ত হরমোন দিয়ে আমরা ব্লিডিংটাকে কন্ট্রোল করতে চেষ্টা করি। অনেক সময় আমাদের হাতে কিছু কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকলে আমাদের ট্রানএক্সামিক অ্যাসিড টাইপের মেডিসিন আছে, ওগুলো দিয়ে আমরা কন্ট্রোল করতে চেষ্টা করি। আসল কথা হচ্ছে আমাদের সচেতন থাকা, সচেতন থাকলেই কিন্তু আমরা এই সমস্ত এই মানে এত মানে জটিল অবস্থা থেকে আমরা একটা কিশোরী মেয়েকে আমরা সেফ রাখতে পারি এবং যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে যথাযথ চিকিৎসা নেওয়া যায়।
হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ম্যাডামের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, কিশোরী বয়সে তারা খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল মডিফিকেশনের চেঞ্জ করাটা খুব গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে অনেক সমস্যাকে অনেকাংশে সমাধান করা যায়। ম্যাম, এই পর্যায়ে আপনাকে যেটা জানতে চাইবো, আমরা যেটা বললাম কিশোরীদের পিরিয়ড সমস্যা, তারা মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক দুর্বল ফিল করে বা ফ্যামিলির একটা সাপোর্টের দরকার হয়, বা স্কুলের একটা অনেক ইম্পর্টেন্ট রোল থাকে, আপনি সেটা বলেছেন আপনার আলোচনায়। তো আমি বলবো যে শারীরিক সমস্যার পাশাপাশি একজন নারী বা কিশোরী এই সময় কি কি মানসিক সমস্যার মুখোমুখি হয়, বা তারা এটা কিভাবে ওভারকাম করতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পিউবার্টাল স্টেজটা, অ্যাডোলেসেন্স বা কিশোরী বয়সটা খুবই একটা সেন্সিটিভ সময়। হ্যাঁ, না তারা শিশু না তারা বড়, কাজে তারা কিন্তু একটা ট্রানজিশনের পিরিয়ডের মধ্যে থাকে। কাজে এই সময়টা, ওভারঅল এই সময়টাকে সুস্থ ধারায় মানে নিয়ে যাওয়ার জন্য একটা পরিবারের বিশাল ভূমিকা রয়েছে। এবং এর জন্য আমি মনে করি একটা পিউবার্টি আসার আগেই, যে বয়সে একটা কিশোরী মেয়ে আছে যে ঘরে, তার মা, বাবা, বোন, খালা, তারা কিন্তু আগেই তাকে একটু ট্যাকেল করবে যে হ্যাঁ, তোমার এই সময় একটা পরিবর্তন আসতে পারে এবং এটা খুবই ন্যাচারাল। এবং এটার জন্য কিছু কিছু পিউবার্টের আগেই কিন্তু কিছু কিছু আমাদের চেঞ্জ আসে, যেমন তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, তার হাইটে বেড়ে যায়, তার কিছু অন্য ফিজিক্যাল কিছু চেঞ্জ হয়। এবং এই 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 কিশোরী বয়সীদের যে প্রবলেমটা, সেটা কিন্তু কিশোরী মেয়েদের না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই কথা মানে বলতে হয়। কাজে ফ্যামিলি থেকে তাকে একটু মানে তার এই ব্যাপারে তাকে একটু আইডিয়া দিতে হবে। তাহলে কিন্তু যখন তার পিরিয়ড হবে তখন কিন্তু সে কোনো এম্বারেসিং কন্ডিশনে পড়বে না। হয়তো স্কুলে যেয়ে হয়তো তার দেখা গেলো পিরিয়ড শুরু হয়ে গেল, কাজে কোনো সে এম্বারেসিং কন্ডিশনে পড়বে না, কোনো ভয় পাবে না, আতঙ্ক পাবে না, সে যদি এই বিষয়টা জানে এবং এটাকে কিভাবে ট্যাকেল করতে হবে। আর অনেক সময় দেখা যায় যে অনেক ফ্যামিলিতে হয়তো বাচ্চারা সেটা শেয়ার করতে পারে না, তার শেয়ার করার মতো কেউ নেই। কাজেই আর অনেক সময় দেখা যায় যে মায়েরা যতটাই না এই ব্যাপারে এগিয়ে আসে, অনেক সময় দেখা যায় যে বাবারা এই ব্যাপারে একদমই পিছিয়ে থাকেন। কিন্তু এখন কিন্তু সেই যুগ নেই, একটা বাবাকেও কিন্তু পরিবারের মানে কিশোরী মেয়েটার কোনো সমস্যা আছে কিনা, তার জন্য কোনো হেলথ সার্ভিসের দরকার আছে কিনা, ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কিনা, কোনো মেডিকেশন দরকার আছে কিনা, এই ব্যাপারটা কিন্তু পরিবারের মানে পুরুষ সদস্যরা যারা আছে, বাবা বা ভাই, তাদেরও কিন্তু এই ব্যাপারে মানে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আর কিশোরী মেয়েটিকে এটা বোঝাতে হবে যে তুমি এখন শিশু ছিলে, এখন তুমি বড় হয়েছো, তোমার দায়িত্ব বেশি, তোমার নিজের টেক কেয়ার করার জন্য, হ্যাঁ, নিজের স্বাস্থ্যকে টেক কেয়ার করার জন্য। এটা এটা তুমি এখন বড় হয়েছো, কাজে তোমার পিরিয়ড হয়েছে, এই পিরিয়ডের জন্যই হয়তো একদিন সে মা হতে পারবে, তারপরে মাতৃত্ব পাবে। কাজেই এটা ভয় পাওয়ার কিছু নেই, এটা সবারই হয়েছে, এটা ন্যাচারাল, কিন্তু এটাকে সুস্থ ধারায় নিয়ে যেতে হবে, সুস্থভাবে এটাকে ট্যাকেল করতে হবে। আর যদি কোনো অসুবিধা ফেস করে তাহলে কিন্তু সেটা বাবা মা দুজনকেই সেটা ডক্টরের কাছে নিয়ে আসতে হবে। আর এ সময় কিন্তু কিছু বাচ্চারা শুধুমাত্র পিরিয়ডের সমস্যা না, অনেকের হয়তো পিরিয়ডের বিভিন্ন প্রবলেম হয়, কারো হয়তো পিরিয়ড 6 মাস 7 মাস বন্ধ, কারো অনেক বেশি হচ্ছে, কারো পেইন হচ্ছে। অনেক সময় তারা, যারা নাকি সবার সাথে শেয়ার করতে পারে না, তারা কিন্তু এই মানসিক অশান্তিতে ভুগে। কাজেই আমি মনে করি যে যেই ঘরে কিশোরী সন্তান আছে, তাদের সবারই দায়িত্ব আছে যে নিজে থেকে তাদের সব কিছু শেয়ার করা, হ্যাঁ, তার কোনো প্রয়োজন আছে কিনা, তার কোনো হেল্পের প্রয়োজন আছে কিনা, এবং টিচারদেরও এগুলো মানে ওপেনলি ওদের টিচার স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলিভাবে, একদম মানে তাদের সাথে মিশে তাদের এই সমস্যাগুলোর কথা ইনকোয়ারি করা উচিত এবং প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। ম্যাডাম, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে ফ্যামিলি কাউন্সিলিংয়ের খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে কিশোরীদের ক্ষেত্রে, কারণ তারা অনেক সময় এইসব মেন্টাল স্ট্রেসের পাশাপাশি ফিজিক্যাল স্ট্রেসের পাশাপাশি যে ফ্যামিলি কাউন্সিলিং হয়, তাহলে ব্যাপারটা হয়তো তার জন্য অনেকটা ইজি হয়ে যায়। ম্যাম, অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই। এই পর্যায়ে যেটি জানতে চাইবো ম্যাম, পিরিয়ড বা মাসিক জনিত কারণে কোনো ইনফেকশন হওয়ার চান্স আছে কিনা, বা ঠিকমতো মিনিস্ট্রুয়াল হাইজিন যদি কেউ মেনটেন করতে না পারে, সেটা পরবর্তীতে কোনো ইনফেকশনের রূপ নিতে পারে কিনা, বা সেক্ষেত্রে তাহলে আপনারা কি ব্যবস্থা নিতে বলবেন সেই ইন্ডিভিজুয়ালকে? আচ্ছা, হ্যাঁ, এটা আমি আগেও একটু বলেছি যে ইনফেকশনের কিন্তু একটা বিশাল সোর্স হচ্ছে এই মিনিস্ট্রেশনের সময় মিনিস্ট্রিয়াল হাইজিনটা মেনটেন না করলে সেখানে আমরা জানি যে অনেক আমাদের অর্গানিজম আছে যেগুলো লোয়ার ভ্যাজানাতে থাকে, জেনিটাল ট্র্যাক্টে থাকে, অ্যানাল রিজনে থাকে, সেগুলো কিন্তু এই মিনিস্ট্রিয়াল ব্লাডের সাথে সেগুলো আমাদের ইউট্রাসে, জরায়ুতে ঢুকে যেতে পারে এবং জরায়ু থেকে আলটিমেটলি কিন্তু পুরো আমাদের প্রজননতন্ত্রে ইনফেকশন করতে পারে। কাজে একটা শিশু যদি বা একটা কিশোরী মেয়ে যদি না জানে যে এই সময় তাকে কিভাবে সেটা হাইজিনটা মেনটেন করতে হবে, অনেকে হয়তো জানেই না যে প্যাডটা
কখন ইউজ করবে, কখন ডিসপোজ করবে, হয়তো দেখা গেলো যে সারাদিন একটা প্যাড পড়ে আছে, সে হয়তো বাইরে স্কুলে গিয়েছে, কোচিংয়ে গিয়েছে, তার হয়তো প্যাড চেঞ্জ করার কোনো মানে ফ্যাসিলিটিস নেই, কাজে সে একটা প্যাডই হয়তো 24 ঘন্টা পড়ে আছে। কাজে এটা কিন্তু তারপরে ওখানে একটা সোর্স অফ ইনফেকশন হবে এবং আলটিমেটলি সোর্সটা কিন্তু তার জরায়ুতে চলে যাবে। আবার দুঃখজনক হলেও সত্যি যে আমাদের দেশে কিন্তু এখনো গ্রামাঞ্চলে দেখা যায় বা মানে লো মানে সোসিও ইকোনমিক পরিবেশে দেখা যায় যে এখনো কিন্তু তারা কাপড়ের তৈরি প্যাড ইউজ করছে। কিন্তু এখন কিন্তু আমাদের মিনিস্ট্রিয়াল যেগুলো যেগুলো পাওয়া যাচ্ছে প্যাডগুলো, সেগুলো কিন্তু অনেক চিপ দামে পাওয়া যায়। তা আমি মনে করি যে এখন আর কাপড়ের প্যাড ইউজ করার মনে দিন আর নেই। এখন সবারই উচিত যে স্যানিটারি প্যাড যেগুলো খুব চিপ দামে মোটামুটি পাওয়া যায় সেগুলো ইউজ করে নিজেকে সুস্থ রাখার জন্য। প্রতি মাসে এই খরচটা আমি মনে করি যে খুব বেশি না, কেন একটা অসুস্থ হয়ে গেলে, ইনফেকশন হয়ে গেলে সেটাকে ট্রিট করতে বা ডক্টরের কাছে যেতে যেই কস্ট লাগবে তার চেয়ে প্রতি মাসে মিনিস্ট্রিয়াল প্যাড ইউজ করা উচিত। আর এখানেও যদি কাপড়ও কাউকে যদি বাধ্য ইউজ করতে হয় সেটাকেও কিন্তু প্রপারলি ইউজ করতে হয়। যেমন এটাকে এটা পরিষ্কার করে সাবান দিয়ে ক্লিন করে রোদে শুকিয়ে, হ্যাঁ, তারপরে সেটাকে পরবর্তীতে রিইউজ করতে হয়। আর পিরিয়ডের সময় যেটা হচ্ছে আমাদের লোকাল আমাদের আমাদের পেরিনিয়াল এরিয়াটা কিন্তু ক্লিন রাখতে হয়। ক্লিন রাখার জন্য আমাদের সোপ সেটা খুব ভালো কাজ করে। তাছাড়াও কিছু মানে যেগুলো মানে সেফ কিছু প্রোডাক্ট আছে যেগুলো হয়তো অ্যাভেলেবেল আছে, প্রয়োজনে সেগুলোরও ইউজ করতে হতে পারে। এবং কিছু প্রোডাক্ট অনেক সময় বাজারে পাওয়া যায় যেগুলো মানে আমাদের দেখে নিতে হবে যে কোয়ালিটি সম্পন্ন কোনগুলো বা সেফ কোনগুলো, সেগুলো হয়তো আমরা ইউজ করতে পারি। এবং মেইন কথা হচ্ছে আমাদের পেরিনিয়াল এরিয়াটাকে ড্রাই রাখতে হবে, ক্লিন রাখতে হবে, প্রতিবার ইউজের পরে সেটাকে যাতে ক্লিন থাকে সেটা পরিষ্কার রাখতে হবে। কাজে এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। আমরা যদি সেই জিনিসগুলো মেনটেন না করতে পারি তাহলেই কিন্তু ইনফেকশন হওয়ার পসিবিলিটি থাকে। তো আমরা সবাইকে অ্যাডভাইস করে থাকি যে পিরিয়ডের সময় সোপ ওয়াটার দিয়ে ক্লিন রাখবে, প্রয়োজনে মানে আমাদের যে প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে ক্লিন করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্যানিটারি প্যাডগুলো ঠিক মতো ইউজ করবে। তো এই ব্যাপারে কিশোরীদের নলেজ তো বেশি নেই, দায়িত্বটা কিন্তু মেনলি পরিবারের মা বা বড়দেরই থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এই সময় মেনস্ট্রুয়াল হাইজিনের মেনটেন করার জন্য একটা হাইজেনিক ওয়াশের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ম্যাম, আমাদের একজন দর্শক কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, রূপা, নারায়ণগঞ্জ থেকে। তিনি জানতে চাচ্ছেন যে পিরিয়ডের সাথে যেহেতু জরায়ুর একটা সম্পর্ক আছে, তো সেক্ষেত্রে এটা পরবর্তীতে ক্যান্সারের রূপ নিতে পারে কিনা বা সেক্ষেত্রে কোনো চান্স আছে কিনা। আচ্ছা, পিরিয়ডের সাথে জ্বরের ইসে আছে, হ্যাঁ, আনহাইজেনিক কন্ডিশনে যদি থাকে, যেটা আমি জেনিটাল অর্গানে যদি আমি হাইজিনটা মেনটেন না করি, পরিষ্কার পরিচ্ছন্নতা যদি মেনটেন না করি, তাহলে কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে। এবং জ্বরের ক্যান্সার, জ্বরের মুখের ক্যান্সার যেটা আমরা জানি যে বিভিন্ন ভাইরাস দিয়ে ইনফেকশন হয়ে জ্বরের মুখে ক্যান্সার হতে পারে। এর মধ্যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মিনিস্ট্রিয়াল হাইজিন বা আমাদের অ্যাজ এ হোল পরিষ্কার পরিচ্ছন্নতা যদি মেনটেন না হয় তাহলে কিন্তু এই ভাইরাস সংক্রমণ হয়ে দেখা যাবে যে ভাইরাস এখন পিরিয়ডের সময় সংক্রমণ হয়েছে, সেটা হয়তো 10 থেকে 15 বছর যে জ্বরের মুখের একটা ইনফেকশন, যেমন জ্বরের মুখের ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সার, সেটা কিন্তু রূপ নিতে পারে। কাজে পরিষ্কার পরিচ্ছন্নতার ভূমিকা তো অবশ্যই আছে। এবং এই এই যদি পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমি মেনটেন না করি তাহলেই কিন্তু ইনফেকশনটা পরবর্তী যেমন টিউব ব্লক করে দিয়ে আমাকে ইনফার্ট বন্ধত্ব করতে পারে, আমাকে টিউব ব্লক করে দিয়ে বা ওখানে জরায়ুতে ক্রনিক ইনফেকশন হয়ে আমাকে ক্রনিক একটা পেলভিক পেন হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের একটোপিক প্রেগনেন্সি হয়, টিউবে বাচ্চা চলে যাও, এটাও কিন্তু জরায়ুতে যদি ইনফেকশন থেকে টিউব ব্লক হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো হতে পারে। কাজে সামান্য যদি আমরা এই ছোটকাল থেকে যদি আমরা এই হাইজিনের ব্যাপারটাকে যদি গুরুত্ব দিই, হাইজিনটা যদি মেনটেন করি তাহলে কিন্তু ফোন একটি করেছেন, বাচ্চা। আমরা ফোনটি নিয়ে আপনার কাছে আসছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনার নাম, বয়স এবং কোথা থেকে বলছেন বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমি দিনাজপুর থেকে ফোন করছি। জি, হ্যালো। জি দর্শক শুনতে পাচ্ছি, বলুন আপনি। আচ্ছা, আমার মানে একটা ছিল, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় নিয়মিত মাসিক হয় না। তো সেক্ষেত্রে মাঝে মাঝে কি এটা যে মানে আমাদের মাথার নিচে আর কি, তো এই এই ব্যথাটা কি উঠে বা পেটে ব্যথা, এটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে? দেখা যায় 2 মাসে একবার হলো বা এরকম মানে টাইমলি হয় না আর কি। তো এই ব্যথাটা কি সেই ব্যথা নাকি অন্য কোনো? আচ্ছা, জি,
আসলে দর্শক আপনি লাইনে থাকুন, আমার ম্যাডাম আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ম্যাম, তিনি বলেছেন যে পিরিয়ড ঠিকমতো না হওয়ার কারণে তলপেটে বা কোমরের নিচে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে কিনা। আচ্ছা, আসলে ব্যথা অনেক কারণে হতে পারে, আবার পিরিয়ডের অনিয়মে অনেক কারণ হতে পারে, এবং সেটা আসলে বয়সের সাথে একটা রিলেটেড। হ্যাঁ, মিড বয়সে কিন্তু একটা কারণ থাকে, কিশোরী বয়সে একটা কারণ থাকে, আবার শেষের দিকে কারণ থাকে। তো এখানে পিরিয়ডের অনিয়মের তো আমি মানে কিছু কিছু ফিজিওলজিক্যাল কারণ হতে পারে, আর শেষের দিকে অনিয়ম হতে পারে যদি জরায়ুতে কোনো ইনফেকশন থাকে, যেটা আমরা পেলভিক ইনফ্লুয়েন্সা ডিজিজ বলি, সেটাতে হতে পারে। যদি ওখানে কোনো অ্যান্ড্রোমেট্রিওসিস টাইপের কোনো ডিজিজ থাকে, সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডের অনিয়মও হতে পারে, পিরিয়ড বেশি হতে পারে, পিরিয়ডের সময় অনেক ব্যথা হতে পারে। আর শেষ বয়সে যদি যে একটু বেশি পিরিয়ডে ব্যথা হয়, সেক্ষেত্রে দেখা যায় অ্যাডিনোমায়োসিস টাইপের একটা কন্ডিশন আছে, সেক্ষেত্রে এরকম ব্যথা হতে পারে। তো আমি যেটা বলছিলাম যে এন্ডোমেট্রিওসিস একটা কন্ডিশন, যেখানে মানে আমাদের দেখা দেয় যে আমাদের ওভারিতে মানে কিছু সিস্টের মতো হয়, এবং মানে মাসিকের সময় প্রচুর ব্যথা হয়। কাজে আমি এটা শুধু একটা মানে সিনারিও দিয়ে এটা এটা টোটাল ক্যান্সার করা যাবে না। তো ওনার বয়স কত, ওনার বাচ্চা আছে কিনা, উনি কোনো হরমোনাল পিল খায় কিনা, কোনো মেডিকেশন নেয় কিনা, এগুলো সবকিছু মিলেই হয়তো এটার উত্তর দেওয়া যাবে। তা আমার মনে হয় যে যেহেতু পিরিয়ডটা অনিয়ম হচ্ছে, ব্যথা হচ্ছে, তার অবশ্যই একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নেওয়া উচিত যে জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা। প্রিয় দর্শক, আপনার যে কোনো সমস্যা থাকলে আপনি নিকটস্থ বিশেষজ্ঞ গাইনোকোলজিস্টের কাছে যাবেন, এবং সেই সমস্ত সমস্যা আপনার সেই সমস্ত ডক্টরদের সাথে আলোচনা করলে আশা করি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। ম্যাম, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, আমরা আলোচনায় বিভিন্ন সময় উঠে এসেছে যে পিরিয়ড বা মেনস্ট্রুয়েশনটাকে প্যাথোলজি নাম মনে করে এটাকে ফিজিওলজি হিসেবে নিতে হবে। তো সেক্ষেত্রে ম্যাম, ফিজিওলজি হিসেবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই সময় ইন্টিমেট হাইজিন বা নারীদের ইন্টিমেট রিজিয়নের একটা ডিফেন্স মেকানিজম থাকে, আমরা সবাই জানি। সেই ডিফেন্স মেকানিজম সম্পর্কে যদি আপনি একটু বলেন। আচ্ছা, হ্যাঁ, পিরিয়ডের সময় হচ্ছে আমাদের বডিতে তো একটা মানে পিরিয়ডের সময় যেটা ব্লাড হচ্ছে, ব্লাড কিন্তু একটা সোর্স অফ মানে অর্গানিজম। হ্যাঁ, ব্লাডটা একটা হচ্ছে আমাদের সোর্স অফ অর্গানিজম, এটা হচ্ছে অ্যালকালাইন পিএইচ থাকে। কাজে সেই সময়ে আমরা যদি এই পিএইচ, যেহেতু এটা অ্যালকালাইন একটা পিএইচ থাকে, কাজে এই ব্লাডটা কিন্তু একটা যদি অনেক দিন, আমি যেটা বলেছি যে ওখানে অনেক বেশি ব্লিডিং হয়, তারপর হচ্ছে মানে একটা প্যাড অনেক দিন পড়ে থাকা হয়, জায়গাটা যদি স্যাঁতসেঁতে থাকে, তাহলে কিন্তু ওখানে বিভিন্ন টাইপের অর্গানিজম গ্রো করতে পারে। হ্যাঁ, অর্গানিজম গ্রো করে আলটিমেটলি কিন্তু সেটা মানে অ্যাসেন্ডিং ইনফেকশন করে জরায়ুতে চলে যেতে পারে, ওভারিতে চলে যেতে পারে, তারপর হচ্ছে ইউটেন ক্যাভিটিতে চলে যেতে পারে, টিউবে চলে যেতে পারে। ওখানে আবার দেখা যায় যে স্যাঁতসেঁতে ভাবের জন্য যখন ইমিউনিটি কম থাকে, তখন দেখা যায় ফাঙ্গাল টাইপের বিভিন্ন ইনফেকশন হতে পারে। কাজে এখানে তো অবশ্যই আমাকে এই লোকাল মানে আমাদের যেটা হাইজিন যেটা, সেটার কিন্তু গুরুত্ব অনেক বেশি। আমি যদি সেটা ওই আমার লোকাল এরিয়াটাকে যদি আমি ড্রাই রাখি, ক্লিন রাখি, হ্যাঁ, প্যাডটা আমার 2-3 ঘন্টা পর পর যখন ভিজে যাচ্ছে, মোটামুটি ভিজে যাওয়ার পরে যদি চেঞ্জ করে ফেলে, ড্রাই থাকে, তাহলে কিন্তু আর আমি এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, তারপর হচ্ছে ট্রাইকোমোনাস, বিভিন্ন টাইপের অর্গানিজম দিয়ে যে লোকাল এরিয়াতে যে ইনফেকশন হয়, আমাদের ভ্যাজাইনাইটিস হয়, ক্যান্ডিডিয়াসিস হয়, তারপরে ভালভো ভ্যাজাইনাইটিস, তারপর হচ্ছে ট্রাইকোমোনাল ইনফেকশন, এবং পরবর্তীতে আরও কিছু এসটিডি টাইপের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, গনোরিয়া, ক্ল্যামাইডিয়াল ইনফেকশন, এগুলোর কিন্তু সোর্সই হচ্ছে এই টাইপের আনহাইজেনিক কন্ডিশন, ব্যাকটেরিয়াল ইনভেশন মানে হতে পারে। এই ধরনের যদি আমাদের মানে মেনস্ট্রুয়াল হাইজিনটা আমরা মেনটেন না করি, হয়তো অনেকে দেখা গেল যে দিনের পর দিন হয়তো মানে 7 দিনে হয়তো 2বার সে প্যাড চেঞ্জ করেছে, তাই না? সেটা ইকোনমিক কারণে হোক, বা তার হ্যাবিটের জন্য হোক, বা আনকনসিয়াসের জন্য হোক, ক্যালাসনেসের জন্য, তাদের কিন্তু এই প্রবলেমটা হতে পারে, তাই না? কাজে এখানে তো ক্লিননেসের অবশ্যই ভূমিকা আছে, এবং এখানে আমার সবচেয়ে ভালো কাজ করে আমার ওয়াশ, আমার যেটা সোপ হচ্ছে সবচেয়ে বেস্ট। তারপরেও যদি আমি কোনো ইন্টিমেট ওয়াশ দিয়ে আমি সেগুলো ক্লিন রাখতে পারি, তো অবশ্যই সেটার মানে ভূমিকা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে জায়গাটাকে আমাকে ক্লিন রাখতে হবে, ড্রাই রাখতে হবে, তাহলেই কিন্তু আমার কোনো অর্গানিজম সেখানে গ্রো করতে পারবে না। এবং অর্গানিজম হচ্ছে আমার ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, এগুলোই হচ্ছে এখানে আমার সোর্স অফ ইনফেকশন। এবং এগুলো ছোট
ইনফেকশন থেকে অনেক বড় ধরনের ইনফেকশন করতে পারে। প্রথমে এটা হয়তো লোকাল একটা ভ্যাজাইনাইটিস করলো, ক্যান্ডিডিয়াসিস করলো, ফাঙ্গাল ইনফেকশন করলো, তারপর এইগুলোই কিন্তু আবার সুযোগ বুঝে অপরচুনিটি পেয়ে এগুলো হয়তো ইউট্রাসে ঢুকে যাবে, পুরো পেলভিক ক্যাভিটিতে ঢুকে যাবে, আলটিমেটলি কিন্তু এগুলো অ্যাসেন্ডিং ইনফেকশন থেকে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এবং এগুলোর সিকুয়েলি, এগুলোর কমপ্লিকেশন যেগুলো হচ্ছে মানে বন্ধ্যাত্ব, একটোপিক প্রেগনেন্সি, ক্রনিক পেলভিক পেন এগুলো হতে পারে। কাজে আমি যদি ব্যারিয়ারটাকে এখানেই যদি স্টপ করে দিই, আমার পার্সোনাল হাইজিন যেটা আমি যদি মেনটেন করি, সতর্কভাবে যদি আমি প্যাড ইউজ করি, তাহলে কিন্তু আমার এই সোর্স অফ ইনফেকশনটা থাকে না এবং আলটিমেটলি এই ইনফেকশনগুলো থেকে আমরা সেফ হতে পারি। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। এই পর্যায়ে যেটা জানতে চাইবো, আমাদের মাঝে পিরিয়ড নিয়ে বা মিনিস্ট্রুয়াল হাইজিন নিয়ে অনেক মিসকনসেপশন আছে। তো সরকারি সচেতনতা বৃদ্ধির জন্য ব্যক্তিগত এবং সরকারি পর্যায়ে এটাকে আরো সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে প্রতিটা পরিবারেই আমি মনে করি যে বয়সে কিশোরী বাচ্চা আছে সেখানে বাবা মা ভাই বোন যারা আছে সবাইকে বাচ্চাটাকে আগে থেকেই খুব হেলদি লাইফস্টাইলের দিকে মানে নিয়ে যাওয়ার জন্য, সবকিছু সচেতন করার জন্য ফ্রিলি আলাপ আলোচনা করতে হবে। আমাদের স্কুলের টিচারদের দায়িত্ব আছে এই ব্যাপারে তাদেরকে জানানো, এবং আমাদের আসলে দুঃখজনক হলো সত্যি যে আমাদের পাঠ্যক্রমে কিন্তু এই টপিকসটা এখনো হয়তো আনা হয়নি, বা আনলেও যেটা নাকি বাইরের দেশে আমাদের আছে। হ্যাঁ, একটা স্টুডেন্টরা এটা তার পাঠ্যক্রমে পড়ছে, আমাদের দেশে হয়তো সেই চ্যাপ্টারগুলোকে তেমন ইনক্লুড করা হয়নি, আর যদি থাকেও দেখা যায় যে ক্লাসে সেইগুলো নিয়ে কোনো আলোচনা করা হয় না। কাজে আমি আজকের এই অনুষ্ঠানে মেসেজের মধ্যে বলছি যে এগুলো কিন্তু পাঠ্যক্রমে ইনক্লুড করা উচিত এবং স্কুল থেকে টিচারদের কাছ থেকে সেই ব্যাপারগুলো জানা উচিত। অনেক সময় বাচ্চারা দেখা যায় নিজেরাই হয়তো কোনো কিছু ম্যাগাজিন পড়ে বা বই পড়ে নিজেরা জানছে বা বান্ধবীদের কাছ থেকে জানছে। আসলে কিন্তু উচিত পরিবার থেকে যারা মানে অভিজ্ঞ এক্সপিরিয়েন্স, তাদের কাছ থেকে সঠিক জিনিসটা জানা দরকার। সঠিক জিনিসটা যদি ওনারা জানে তাহলে কিন্তু সঠিক সেই জিনিসটা জানবে। আর এই পিরিয়ডের সময়, এই পিউবার্টির সময় যে একটা বাচ্চাদের যে কত বড় বিশাল মানসিক সাইকোলজিক্যাল চেঞ্জ হয়, সেটা যদি পরিবার থেকে যদি সেই ধরনের সাপোর্ট পায়, বাবা মা ভাই বোন বড়রা যদি সেই ধরনের সাপোর্ট দেয়, মানসিক, মেন্টাল, ফিজিক্যাল, এনভায়রনমেন্টাল, তাহলে কিন্তু বাচ্চাটা কোনো অন্যদিকে ডাইভার্ট হবে না। এই সময় দেখা যায় যে পিউবার্টাল স্টেজে অনেক বাচ্চাদের বিভিন্ন ধরনের মেন্টাল প্রবলেম হয়, কেউ হচ্ছে ড্রাগ এডিক্ট হচ্ছে, স্মোকিংয়ে যাচ্ছে, সাইবার ক্রাইমে জড়িয়ে যাচ্ছে। কিন্তু একটা পরিবারে যদি সুস্থ পরিবেশ থাকে, তাকে যদি প্রপারভাবে গাইড করা হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা অনেকটাই নিজেদের বাচ্চাদের সেভ করতে পারি। তো আমি সেটাই আশা করবো যে প্রতিটা পরিবারে একটা সুস্থ পরিবেশ থাকবে, একটি বাচ্চা মানে স্কুলে থাকবে যে কিশোর বান্ধব পরিবেশ বা কিশোরী বান্ধব পরিবেশ থাকবে, এবং বাচ্চাদের সমস্যাগুলোকে আমরা প্রায়োরিটি দিব, কিশোরীদের সমস্যাগুলোকে, এবং একটি কিশোরী একটি ভবিষ্যতে সুস্থ মা হবে, সুস্থ নাগরিক হবে, এবং নিজে সুস্থ থেকে আমাদের পরিবেশকে সুস্থ রাখবে। জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই আমাদের আজকের অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার মন্ডি ফার্মা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এবং অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিটা ন্যাচারাল ইন্টিমেট ওয়াশ ফর ডেলি ইউজ। ম্যাম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি আপনি অনেক ব্যস্ত থাকেন, এই ব্যস্ত সময়ের মাঝখানে আমাদেরকে আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আছেন ডাক্তার নিয়াজটি পারভিন ম্যাডাম। ম্যাম, সর্বশেষে আপনি আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু, বিশেষ করে আমাদের নারীদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ দিতে চান। আচ্ছা, একটি নারী একটি নারী এবং পুরুষ দুজনে মিলিয়ে একটি সমাজ, কিন্তু একটি পরিবারে নারীর ভূমিকা অনেক, এবং একটি নারীর প্রতি কোনো বৈষম্য করা যাবে না। নারী পুরুষ সব সম অধিকার, এবং নারীদেরকে যোগ্যতা অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, পুরুষের মতো সমানভাবে দাঁড়াতে হবে। একটি নারী যখন পুরোপুরি শিক্ষিত হবে, নিজের উপর স্বনির্ভর হবে, তখন সে তার অধিকারের কথা বলতে পারবে, তার অধিকার আদায় করতে পারবে। তো সেটাই আমি আশা করব। এবং যখন একটি পরিবারে একটা ছোট্ট শিশু জন্মগ্রহণ করে, তখন দেখা যায় যখন নাকি পরিবারে একটা ছেলে শিশু হয়, তখন তার গার্জিয়ানদের অন্যরকম একটা মানে অনুভূতি থাকে,
একটা মেয়ে শিশু জন্মগ্রহণ করলে কিন্তু একটা অন্যরকম অনুভূতি থাকে। তো আমি আশা করব যে আপনাদের সেই মেন্টালিটি বা মানসিকতার পরিবর্তন হতে হবে। ছেলে বা মেয়ে দুটোই সমান, একটি ছেলে মেয়ে দুজনকে সমানভাবে বড় করতে হবে পরিবারে, এবং মেয়েটির প্রতি আরও বেশি মানে গুরুত্ব দিতে হবে। কিন্তু একটি মেয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে সে যদি সমস্ত কিছু পরিবেশ পায়, সহযোগিতা পায়। একটি মেয়ে একটা পরিবারের জন্য, সমাজের জন্য অনেক বড় সম্বল হতে পারে। আজকে আমাদের সমাজে আমরা দেখছি যে আমাদের মেয়েরা কোথায় না আছে। আমাদের মেয়েরা দেশের নেতৃত্ব দিচ্ছে, সমাজের নেতৃত্ব দিচ্ছে। কাজে একটি মেয়ে যদি প্রপার মানে ইসে পায়, সহযোগিতা পায়, সাপোর্ট পায়, সে পড়াশোনা করতে পারে, নিজে সুস্থ থেকে একটা পরিবারের জন্য, বাবা মায়ের জন্য অনেক বড় সম্বল হতে পারে। কাজে আপনার মেয়েদেরকে শিক্ষিত করুন, মেয়েটিকে মানে আদর, ভালোবাসা, যত্নে বড় করুন। আপনার মেয়ে দেশের একজন যোগ্য নাগরিক হবে, সেটাই আমি মানে সবার প্রতি আমি উপদেশ দিচ্ছি। এবং আবারও আমার অন্তর থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে রাজ টিভিকে, মুন্ডি ফার্মাকে এরকম একটা ইউজফুল প্রোগ্রামে আমাকে ডাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করি যে আবারও কখনো কোথাও দেখা হবে। ধন্যবাদ। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম, আপনাদের এই আলোচনার মাধ্যমে যদি একজন পর্যন্ত উপকৃত হয় তাহলে আমার মনে হয় আমাদের এই আয়োজন সার্থক হবে এবং আপনার জায়গা থেকেও আপনি নিজেকে ধন্য মনে করবেন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নারীর সুস্বাস্থ্য শিরোনামে আমাদের আজকে ছিল ৪র্থ পর্ব এবং আমাদের সাথে যুক্ত ছিলেন একজন খ্যাতনামা গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর নিয়াজটি পারভিন ম্যাডাম। আশা করি ভবিষ্যতে আমরা এরকম স্বাস্থ্যবিধি আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.